গুড মর্নিং বন্ধুরা, আজ 25 ফেব্রুয়ারি শুক্রবার। আজকের সকালের বিশেষ খবর হলো অবসরপ্রাপ্ত শিক্ষক পরিবারের উপর হামলার ঘটনায় গ্রেফতার 5। শহরকে অশান্ত করার চেষ্টা করলে রেহাই পাবেন না কেউ, বললেন এসপি। কংগ্রেস ছত্রভঙ্গ, রাজ্যের 500 পুর ওয়ার্ডে প্রার্থী দিতে পারেনি, বললেন প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা। আসামে ব্যবসার সুযোগ নিন, বাংলাদেশের তথ্যমন্ত্রীকে আহ্বান চন্দ্রমোহন পাটোয়ারির। বাংলাদেশ ও আসামের জনতা একই নদীর দুই তীরে বাস করছেন, বললেন ডক্টর হাসান মাহমুদ। ভারত বাংলাদেশ ট্রেড পোর্টাল উদ্বোধন। রুশ চক্রব্যূহে ইউক্রেন, 3 দিক থেকে হামলা পুতিন বাহিনীর, প্রাণ গেল 40 নাগরিকের। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে ভারতে চীন হামলার শঙ্কা। আমেরিকা যাবে না, সেনা পাঠাবে না নেটো, রাশিয়াকে সতর্ক করে ঘোষণা জো বাইডেনের। এবং সর্বশেষ খবরটি হলো হিজাব সহ মেয়েদের বিয়ের বয়স নিয়ে কেন্দ্রের অবস্থানে নাখুশ আরএসএস। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। অবসরপ্রাপ্ত শিক্ষক সহ পরিবারের উপর সংগঠিত হামলার ঘটনায় জড়িত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতেই পুলিশ 5 জনকে গ্রেফতার করে ও বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে আদালত সবাইকে জেলে প্রেরণ করেছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার রমনদীপ কৌর। সিসি ক্যামেরার ফুটেজ থেকে ইতিমধ্যে জড়িতদের চিহ্নিত করেছে পুলিশ। অন্যদিকে প্রতিবাদী কার্যসূচির নামে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো ব্যক্তিরাও রেহাই পাবেন না বলে জানিয়েছেন এসপি। বুধবার সন্ধ্যায় শিলচর শহরের ট্রাঙ্ক রোডে ঘটনাটি ঘটেছিল। স্ত্রী সন্তান নিয়ে রামনগরের আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে ট্রাঙ্ক রোডের রেডিও স্টেশন সংলগ্ন এলাকায় দলবদ্ধ হামলার শিকার হয়েছিলেন রংপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক রবিজুল আলী বড়ভূইয়া। বেশ কিছু যুবক অতর্কিতভাবে রবিজুল সহ তার পত্নী, মেয়ে ও নাতনিকে বেধড়ক মারপিট করে এতে আহত হন রবিজুল সহ তার পত্নী। হামলাবাজরা রবিজুলের অল্টো গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার পর শিলচর সদর থানায় মামলা দায়ের করেন রবিজুল। এজাহারে তিনি উল্লেখ করেন, বজরং দলের কর্মকর্তা পরিচয় দিয়ে তার উপর হামলা চালিয়েছিল যুবকরা। ঘটনাটিকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানান অসংখ্য দল সংগঠন সহ রাজনৈতিক নেতারা। পুলিশ তদন্তে নেমে রাতেই 5 জনকে গ্রেফতার করেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ জড়িতদের চিহ্নিত করে রাতে রংপুর ও মালুগ্রাম এলাকা থেকে জড়িত 5 যুবককে গ্রেফতার করা হয়। ধৃতরা মালুগ্রামের হিতেশ দাস, চিরঞ্জীব কুমার সিনহা, রংপুরের নিবাস পাল, ঘনিয়েলার সানিদেব ও সুভাষনগরের সুসেন দাস। ধৃতরা সবাই বজরং দলের সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার এদের আদালতে তোলা হয়। আদালত 5 জনকেই জেলে প্রেরণ করেছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খুঁজে অভিযান চালাচ্ছে পুলিশ। অন্যদিকে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার রমনদীপ কৌর। খুব শীঘ্রই বাকিদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন এসপি। এদিকে প্রতিবাদী কার্যসূচির নামে যে কেউ শহরকে অশান্ত করার চেষ্টা করলে পরিণাম ভয়াবহ হবে বলে হুমকি দিয়েছেন এসপি। বিশেষ করে বুধবার ক্ষুদিরাম মূর্তির সামনে প্রতিবাদের নামে উগ্র বক্তব্য প্রদান করে সমাজে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর ঘটনা নিয়ে পুলিশ তদন্তে নেমেছে বলে জানান এসপি। অপরদিকে পুর নির্বাচনে রাজ্যের 500 পুর ওয়ার্ডে প্রার্থী দিতে পারেনি কংগ্রেস, তাই দলটি ছত্রভঙ্গ হয়েছে বলে কংগ্রেসকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতা। ও বরপেটায় এক নির্বাচনী প্রচার অভিযানে তিনি বলেন, কংগ্রেস রাজ্যের 500 পুর ওয়ার্ডে প্রার্থী দিতে পারেনি, দলটি ছত্রভঙ্গ হয়ে গেছে। ভবেশ কলিতা জানান, কংগ্রেস প্রার্থী দিতে পারেনি বলে রাজ্যের 60টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তিনি বলেন, বিজেপির নেতৃত্বে সরকার দেশ এবং রাজ্যে শুরু করেছে বিরামহীন প্রগতির যাত্রা। এর জন্যই জনতা বিজেপিকে সমর্থন করবেন। কংগ্রেসের প্রতীক হাতকে কাটা হাত, চুরি করা হাত, গরিবের টুটি চেপে ধরা হাত বলে বর্ণনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি।
কংগ্রেস অচল টাকায় পরিণত হয়েছে বলেও দলটিকে তাচ্ছিল্য করেছেন ভবেশ কলিতা। বরপেটার হাউলিতে নির্বাচনী সভায় বক্তব্যে কংগ্রেসের পাশাপাশি বিজেপি নেতৃত্বাধীন সরকারের মিত্রদল অগপকেও তুচ্ছ তাচ্ছিল্য করেন ভবেশ কলিতা। রসিকতার সুরে অগপর সমালোচনা করেন তিনি। পুর নির্বাচনে পদ্মফুলে ভোট দেওয়ার আহ্বান জানান ভবেশ কলিতা। তিনি বলেন, বিজেপি জয়ী হলে হাউলি পুরসভায় 1000 দর্শক আসন বিশিষ্ট প্রেক্ষাগৃহ, বিশেষ ওয়ার্কিং জোন, স্টেডিয়াম, পানীয় জলের ব্যবস্থা, শিশু উদ্যান, রাস্তাঘাট এবং ড্রেনেজের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। ও ভূপেন বোরার স্ত্রীর হাউসিং ফ্ল্যাটের বিষয়ে মন্তব্য করে ভবেশ কলিতা বিজেপির কোনো কর্মকর্তা, সাংসদ বা বিধায়কদের হাউসিং ফ্ল্যাট থাকলে তা ছেড়ে দেওয়ার আহ্বান জানান। অপরদিকে আসামে ব্যবসার সুযোগ নিন, বাংলাদেশের তথ্যমন্ত্রীকে আহ্বান চন্দ্রমোহন পাটোয়ারির। ভারত বাংলাদেশ ট্রেড পোর্টাল উদ্বোধন। বাংলাদেশ এবং আসামের জনসাধারণ একই নদীর দুই তীরে বাস করেন। আসামে এর নাম ব্রহ্মপুত্র আর বাংলাদেশে যমুনা। আবেগিক কণ্ঠে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স আয়োজিত এক মত বিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এই মত বিনিময় অনুষ্ঠানে অংশ নেন আসামের শিল্প ও বাণিজ্য মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। অনুষ্ঠানে বাংলাদেশের মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও ভাষা নিয়ে দুই দেশের যে মিল রয়েছে এর উল্লেখ করে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশ এবং আসামের জনতা একই নদীর দুই তীরে বাস করেন। আসামে এর নাম ব্রহ্মপুত্র আর বাংলাদেশে যমুনা। ডক্টর মাহমুদ জানান, ভারত তথা আসামের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে তোলার উপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। মানুষে মানুষের সম্পর্ক, যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলার পাশাপাশি জলপথ এবং বায়ুপথে বাণিজ্যিক ক্ষেত্রকে উজ্জ্বল করে তোলার উপর বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, আসাম তথা এই অঞ্চলের সঙ্গে চট্টগ্রাম বন্দরের দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে ও ব্রিটিশ আমল থেকেই রয়েছে এই যোগাযোগ। শতাব্দী প্রাচীন এই সামুদ্রিক বন্দরকে পুনরায় উন্নতমানের করে তোলা হবে কার্গো জাহাজ চলাচলের সুবিধার জন্য। বাংলাদেশের মন্ত্রী জানান, কলকাতার হলদিয়া বন্দরের তুলনায় গুয়াহাটির খুব কাছাকাছি রয়েছে চট্টগ্রাম বন্দর। এটা শুধু পরিবহন খরচ কমাবে না, ব্যবসা বাণিজ্যকেও উজ্জীবিত করবে। দেশ স্বাধীন হওয়ার আগে বর্তমান বাংলাদেশ নিয়ে উজ্জ্বলভাবে ব্যবসা বাণিজ্যের ইতিহাস তুলে ধরে আসামের শিল্প ও বাণিজ্য মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বলেন, এই অঞ্চলে তৎকালীন পূর্ববঙ্গের চট্টগ্রাম এবং অন্যান্য বন্দর থেকে জাহাজ পরিবহনে বরাক নদীকে ব্যবহার করা হতো। কেন্দ্র সরকারের অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে চিরাচরিত বাণিজ্যিক পথগুলিকে পর্যায়ক্রমে উন্নত করে তোলা হচ্ছে এবং চট্টগ্রাম ও মংলা বন্দরের সঙ্গে ফের যুক্ত করা হচ্ছে। উল্লেখ্য, কিছুদিন আগে নুমলিগড় রিফাইনারি লিমিটেডের 260 মেট্রিক টন সামগ্রী কলকাতা থেকে বাংলাদেশ হয়ে আসামের শিলঘাটে এসে পৌঁছেছে। মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি আসাম থেকে বাণিজ্যিক কার্যক্রম আরও বাড়ানোর জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রকের কর্মকর্তার কাছে প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছেন। আসামে ঊর্ধ্বমুখী ব্যবসার সুযোগ নিতে বাংলাদেশের কাছে আহ্বান জানিয়েছেন চন্দ্রমোহন পাটোয়ারি। বিশেষ করে আসাম থেকে বেশি করে ইথানল, মিথানল, প্লাস্টিক ও হাইড্রোকার্বনের বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানান পাটোয়ারি। অনুষ্ঠানে ভারত বাংলাদেশ ট্রেড পোর্টাল উদ্বোধন করা হয়। এর সুবিধা নিতে পারবে উভয় দেশ। এই পোর্টালে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের মধ্যে হওয়া আমদানি রফতানির সব ধরনের তথ্য থাকবে। এই পোর্টাল থেকে উপকৃত হবেন ক্রেতা বিক্রেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাংসদ সাইমুন সারওয়াল কামাল, মমতাজ বেগম, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব মকবুল হোসেন, গুয়াহাটিতে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ডক্টর শাহ মোহাম্মদ তানভীর মনসুর সহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা। অপরদিকে রুশ চক্রব্যূহে ইউক্রেন, 3 দিক থেকে ঘিরে হামলা চালাচ্ছে পুতিন বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী একই কায়দায় হামলা চালিয়েছিল মস্কোয়। এ যেন সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি। রাশিয়ার যুদ্ধ ঘোষণার 1 ঘন্টার মধ্যেই তছনছ ইউক্রেন। ইতিমধ্যে প্রাণ গিয়েছে 40 নিরীহ নাগরিকের, মৃত্যু হয়েছে 10 সেনা জওয়ানেরও, জখম বহু। ও বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ ঘোষণার পরই আকাশপথে ইউক্রেনে একের পর এক শহরে চলছে ক্ষেপণাস্ত্র হামলা।
যুদ্ধ বিমান থেকে ফেলা হচ্ছে শক্তিশালী বোমাও। সূত্রের খবর, ইতিমধ্যে কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার পদাতিক বাহিনীও। এমনকি আজাকিভ বন্দরেও হামলা হয়েছে। মনে করা হচ্ছে খার্কভ শহর এবং আজাকিভ বন্দরে লাগাতার বিস্ফোরণে মৃত্যু হয়েছে 40 নাগরিকের। ভেঙে পড়েছে একের পর এক বাড়িঘর। বৃহস্পতিবার সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করে দিলেন রুশ প্রেসিডেন্ট। অর্থাৎ কার্যত ইউক্রেন দখলের পথেই হাঁটল মস্কো। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি সূত্রে এমনটাই খবর। রাশিয়ার এই চরম পদক্ষেপে কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিল বলেই মনে করেছে ওয়াকিবহাল মহল, যার বিরাট প্রভাব পড়তে চলেছে গোটা বিশ্বে। এদিকে ইউরোপের অর্থনীতিতে পিছিয়ে থাকলেও আয়তনের দিক থেকে ইউক্রেন দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র, জনসংখ্যায় অষ্টম। এই পরিস্থিতিতে যুদ্ধের আবহ দীর্ঘস্থায়ী হলে অনিবার্যভাবে তার নেতিবাচক প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতে। জ্বালানির সরবরাহে আঘাত হলে হবে মূল্য বৃদ্ধি। শুধু অর্থনীতি নয়, ভারতের নিরাপত্তার ক্ষেত্রেও ইউক্রেন সংকট বড় সমস্যা তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে। নেটো জোট ইউক্রেনের সহায়তা এগিয়ে না এলে বিশ্বজুড়ে আমেরিকার প্রভাব শিথিল হয়ে পড়তে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা এবং কূটনীতির বিশেষজ্ঞদের অনেকে। সেক্ষেত্রে চীন আগামী দিনে তাইওয়ান দখলেও একইভাবে সামরিক অভিযান চালাতে পারে। সেক্ষেত্রে নয়াদিল্লির কাছে চীনের প্রভাব বৃদ্ধি নিঃসন্দেহে অস্বস্তির কারণ হবে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বাড়বে লাল ফৌজের আগ্রাসনের আশঙ্কা। তাৎপর্যপূর্ণভাবে ইতিমধ্যেই ইউক্রেন সংকট নিয়ে প্রকাশ্যে মস্কোর পাশে দাঁড়িয়েছে বেজিং। অপরদিকে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছিল 2 মাস আগেই। আগাম বিপদ আজ করে আগেই অন্যদের সংযত হতে অনুরোধ জানিয়েছিল ইউক্রেন। রাশিয়ার সঙ্গে ঝামেলা নিজেরাই মিটিয়ে নেবে বলে জানিয়েছিল। তারপরেও বন্ধ হয়নি চুক রাঙ্গানি। বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা পাঠানোর ঘোষণা করলেও কড়াভাবে পরিস্থিতি মোকাবিলার কথা বলা হয়। তবে দিনভর রাশিয়া ইউক্রেনের মধ্যে হানাহানি চললেও রাতে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিলেন, রাশিয়া এবং ইউক্রেনের সংঘাতে কোনোভাবে নাক গলাবেন না তারা। আমেরিকাও সেনা পাঠাবে না নেটো অন্তর্ভুক্ত কোনো দেশও। এদিন মধ্যরাতে গোটা বিশ্বের উদ্দেশ্যে বার্তা দেন বাইডেন। তাতে যদিও কড়া ভাষায় রাশিয়ার আচরণের সমালোচনা করেন বাইডেন। বলেন, রাশিয়া আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেছে। এ ব্যাপারে G7 দেশগুলি আমাদের পাশে রয়েছে। ইউক্রেনে সাইবার হামলা চালিয়েছে রাশিয়া, তাই তাদের বিরুদ্ধে আর্থিক প্রতিবন্ধকতা চালু করবে আমেরিকা। সে দেশে পণ্য রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দিচ্ছি আমি। ইউক্রেনের বিরুদ্ধে সাইবার হানা চালিয়েছে রাশিয়া, তাই যে বিপুল পরিমাণ উন্নত প্রযুক্তি আমদানি করে তার উপর লাগাম টানা হবে বলেও জানান বাইডেন। পুতিনের সমালোচনা করে বাইডেন বলেন, যুদ্ধকেই বেছে নিয়েছে পুতিন, তার ফল ভোগ করতে হবে ওকে। আর ওর এই আগ্রাসী আচরণের মাসুল দিতে হবে গোটা রাশিয়াকে। রাশিয়ার ব্যাংকগুলির উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকায় তাদের যত সম্পত্তি রয়েছে সব বাজেয়াপ্ত করা হবে। রাশিয়ার বড় বড় কোম্পানিগুলির উপর নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে। ইউক্রেনের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, ও কারণে হামলা চালিয়েছে রাশিয়া। অপরদিকে হিজাব, মেয়েদের বিয়ের বয়সের মতো বিষয়ে কেন্দ্রের সঙ্গে একমত নয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিশ্বাস, এই জাতীয় সমস্যাগুলি সমাজের উপরেই ছেড়ে দেওয়া উচিত। RSSের শীর্ষ নেতৃত্ব মনে করেন, হিজাব বিতর্ক নিয়েও অপ্রয়োজনীয়ভাবে জলগুলা হয়েছে, বিতর্ক বাইরে ছড়িয়েছে। হিজাব বিতর্কটি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা করা উচিত ছিল বলে মনে করে RSS। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে RSSের আগামী বার্ষিক সম্মেলনে আলোচনার মধ্যে হিজাব, মেয়েদের বিয়ের বয়সের মতো সামাজিক ইস্যু মুখ্য হতে চলেছে। প্রসঙ্গত, আগামী মাসেই মোদির রাজ্য গুজরাটে RSSের বার্ষিক সম্মেলনে বসবে। অখিল ভারতীয় প্রতিনিধি সভা আহমেদাবাদে 11 থেকে 13 মার্চ অনুষ্ঠেয় সম্মেলনে গোটা দেশের RSSের পদাধিকারীরা হাজির থাকবেন। উল্লেখ্য, সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে ABPS প্রতি বছর একটি বৈঠক করে। এই বৈঠকে RSSের সব শীর্ষ নেতা উপস্থিত থাকবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা বৈঠকে আসেন। 30টিরও বেশি সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা বৈঠকে উপস্থিত থাকেন।
এই সম্মেলনে সংঘ দেশের বর্তমান ঘটনাবলী, ইস্যু ইত্যাদি নিয়ে আলোচনা করে নিজেদের অভিমত প্রকাশ করে থাকে। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে মেয়েদের বিয়ের বয়স 18 থেকে 21 বছর করার জন্য কেন্দ্রীয় সরকার একটি বিল আনে। লোকসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় সরকার ছেলে ও মেয়ে উভয়েই বিয়ের বয়স ন্যূনতম 22 করার জন্য বিল পেশ করেছে। বিলটি পাশ হয়নি। এখন সেটি সংসদের স্ট্যান্ডিং কমিটির বিবেচনাধীন। তবে জানা গিয়েছে, বিয়ের বয়সের মতো সামাজিক বিষয়ে মোদী সরকারের নাক গলানো নিয়ে খুশি নয় সংঘ পরিবারের বক্তব্য, বিয়ের বয়স ঠিক করে দেওয়ার ব্যাপারে সরকারের হস্তক্ষেপ সামাজিক অস্থিরতা তৈরি করবে। এ ব্যাপারে এক প্রবীণ আরএসএস নেতা বলেন, বিয়ের বয়সের বিষয়টি নিয়ে আলোচনা চলছে, অনেক মতামত আছে। আদিবাসীদের মধ্যে বা গ্রামাঞ্চলে বিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। সরকারের যুক্তি হলো শিক্ষা এবং প্রারম্ভিক গর্ভাবস্থা, কিন্তু সরকারও তা ঠেলে দিতে তাড়াহুড়ো করছে বলে মনে হয় না। এই ধরনের বিষয়ে সরকারের হস্তক্ষেপ কতটা উচিত তা নিয়েও প্রশ্ন আছে। কিছু জিনিস সমাজের উপরেই ছেড়ে দেওয়া উচিত। এমনকি বৈবাহিক দর্শনের বিষয়ে সংঘ পরিবারের মতামত একই বলে সূত্র মারফত জানা গিয়েছে। সংঘ পরিবারের বিশ্বাস, এই বিষয়গুলির মোকাবিলার পন্থাও পরিবারের উপরেই ছেড়ে দেওয়া উচিত। এক আরএসএস নেতা বলেন, এগুলো নিয়ে রাজনৈতিক আলোচনা নয়, সামাজিক আলোচনা হওয়া উচিত। অসহায় সমাজ সব কিছুর জন্য আইন দাবি করে। একটি শক্তিশালী সমাজকেই সমাধান খুঁজে বের করতে হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।